বৃষ্টির ভয়ে আমি ছুটতে শুরু করলাম। এমন সময় হঠাৎ একটা খসখস শব্দ কানে এলো, খুবই হালকা আওয়াজ। আমি প্রথমে এড়িয়ে যেতে চাইলাম, আর তারপরেই একটা চেনা অথচ ভাঙা গলায় কে যেন পিছন থেকে ডাকলো, মাছ দে। আমি অবাক হয়ে ঘুরে দাঁড়ালাম। কোথাও কেউ নেই। অনেকটা কৃষ্ণের গলার মতো মনে হলো, কিন্তু সে কোথায়? আমি দুবার জোরে হাঁক দিলাম, কৃষ্ণ, কৃষ্ণ। আর আমি আরজে সৃজন। আর আজ তোমাদের জন্য দীপাঞ্জন রায়ের লেখা মায়া অবলম্বনে, বর্ধমানের একটি গ্রামে। আচ্ছা, একটি নিপাট সাদামাটা ভূতের গল্প শুনতে চাও? ধরো যে গল্পগুলো আমরা ছোটবেলায় কারোর মুখে বা রেডিওতে শুনে এসেছি। আজকাল এই অতিরিক্ত ভয়ের যুগে হয়তো সেই গল্পগুলো কোথাও হারিয়ে গেছে। আশা করি এই গল্পটা তোমাদের খানিকটা সেরকম স্বাদ দিতে পারবে। আজকের গল্পের অভিনয়, শব্দগ্রহণ, সম্পাদনা ও সঙ্গীত পরিচালনায় টেলোগ্রাফ ক্রিয়েশনস এর তরফ থেকে সৌরভ, তমজিৎ, নীলাশিস, পিয়ালি, শুভ, সৌভিক ও সুজয়। গল্পের স্ক্রিপ্টিং এ রয়েছে দ্য ইঙ্ক পোর্টাল। গল্পের পোস্টার ডিজাইন আর্টিস্টিক 2.0। প্রযোজনা এবং সমগ্র পরিচালনায় আমি আরজে সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, দীপাঞ্জন রায়ের লেখা মায়া গল্প অবলম্বনে, বর্ধমানের একটি গ্রামে। হরির চায়ের দোকানের আড্ডায় যখন মণিহারবাবু প্রতিদিনের সেই গতানুগতিক স্টক মার্কেট আর দৈনন্দিন খবরের কচকচানি ছেড়ে এক অভিনব বিষয় নিয়ে কথা শুরু করলেন, তখন সকলে একটু অবাক হলো। এই আলোচনা এর আগে সাধারণত এই আড্ডায় তেমন একটা হতো না। পাশ থেকে একজন তো বলেই বসলেন, যে জিনিসের কোনো অস্তিত্বই নেই তা নিয়ে কথা বাড়িয়ে কি লাভ? দেশের যা পরিস্থিতি সেদিকে কারোর খেয়াল আছে? সেসব নিয়ে তো কেউ কিছু বলছেন না। মণিহারবাবু তাকে থামিয়ে দিয়ে বললেন, আহা, আরে ওসব তো রোজই হচ্ছে, আজ বরং একটু অন্য কিছু হোক না। আমার প্রতিবেশী নিলয় হেসে বলল, কি ব্যাপার মণিহারবাবু, বাড়িতে নাতি বুঝি ভূতের গল্প শোনার বায়না ধরেছে, তাই বুঝি এখান থেকে কিছু মাল মশলা জোগাড় করে নিয়ে যেতে হবে? সে যদি হতো তাহলে বরং খুশি হতাম। আজকালকার ছেলেপুলে তো ফোন ছাড়া আর কিছুই জানেও না। আমি বললাম, তা হঠাৎ কি এমন বিষয় আজ? আরে আজ ফেসবুকে একটা খবর দেখছিলাম, এক বাড়িতে নাকি ভূতের উপদ্রব শুরু হয়েছে। আর কয়েকটা ভিডিও দেখলাম। বিষয়টা যে বেশ চমকপ্রদ তা মানতেই হয়। কিন্তু আদৌ ওটা ভূতের উৎপাত নাকি কিছু ছেলে ছোকরার বানানো গল্প, সেটা বুঝলেন কি করে? ভূত নয় বলছিস? কিন্তু ভিডিওগুলো দেখে তো মনে হচ্ছে ঘরটায় নিশ্চিত কোনো অপদেবতার বাস আছে। এমনকি পাড়ার লোকজনেদেরও মুখে একই কথা। আমার দৃঢ় বিশ্বাস সেখানে ভূতের বাসা। মণিহারবাবু এমন জোরালো গলায় বললেন যেন তার নিজের বাড়িতেই ভূতের উৎপাত চলছে। নিলয় আমার দিকে ফিরে বলল, আপনি তো এতদিন সাংবাদিকতা করেছেন, আপনি বরং কিছু বলুন। দেখুন, নিলয় যা বলছে তা উড়িয়ে দেওয়ার মতো নয়। সোশ্যাল মিডিয়ায় আমরা যেসব খবর দেখি বা পড়ি তার অধিকাংশই বানানো। কেবল ভিউ আর লাইকের লোভে কিছু লোক এমন আজগুবি গল্প আর ভিডিও তৈরি করে। তাই ওসব বিশ্বাস না করাই বুদ্ধিমানের কাজ। যদি খবরটা কোনো খবরের কাগজ বা টেলিভিশনে দেখতেন তাহলে হয়তো কিছুটা বিশ্বাস করা যেত, কিন্তু এক্ষেত্রে নয়। মণিহারবাবু কেমন যেন একটু দমে গেলেন। হয়তো তার ঝুলিতে আরও দু একটা ভূতের গল্প ছিল, কিন্তু সেসব আর বললেন না। আড্ডায় হাসির পাত্র হতে কেই বা চায়। এরপর কিছুক্ষণ অন্যান্য নানা বিষয়ে আলোচনা চলল। এদিকে মণিহারবাবু কোণে বসে চিনি ছাড়া চায়ে চুমুক দিতে লাগলেন। তার মনে যে একটা বিষয় ঘুরপাক খাচ্ছে তা বেশ বোঝা যাচ্ছিল।
নিলয় তা আঁচ করে আমাকে বলল, আচ্ছা, আপনি তো এতদিন সাংবাদিকতা করেছেন, অজস্র বই লিখেছেন, তার মধ্যে দু একটা ভূতের গল্পের বইও তো রয়েছে, আমিও পড়েছি। আচ্ছা, আপনার নিজের কখনো কি কিছু এরকম অভিজ্ঞতা হয়েছে? আমি প্রথমে অস্বীকার করে বললাম, না না, আমার সাথে তেমন কিছুই ঘটেনি। কিন্তু আমার না যেন কারো কানে গেল না। সবাই এমন জোরাজুরি শুরু করলো যে শেষমেশ আমাকে মুখ খুলতেই হলো। মণিহারবাবু তো প্রায় লাফিয়ে উঠলেন। অগত্যা আমি মুখ খুললাম। আমার জীবনে সাক্ষাৎ ভূতের অভিজ্ঞতা হয়তো নেই, যেমনটা আমরা গল্প বা সিনেমায় দেখে থাকি। তবে হ্যাঁ, এমন কিছু অনুভূতি বা ঘটনার সম্মুখীন হয়েছি যা ভয় জাগিয়েছে, আবার কিছু ক্ষেত্রে বিস্ময়ের সৃষ্টি করেছে। প্রায় 20 বছর আগের কথা। আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছিল যাকে অলৌকিক বা ভুতুড়ে বলা ছাড়া আর কিছু বলা যায় না। সেটাই আজ তোমাদের শোনাবো। আমি একটা সিগারেট ধরিয়ে গল্প শুরু করলাম। তখন আমার বয়স 23 কি 24 হবে। সাংবাদিকতায় সবে পা রেখেছি। একটা পত্রিকায় তখন ধারাবাহিক লিখতাম। একটু অন্যরকম ধারাবাহিক লেখার জন্য পত্রিকাটি বেশ জনপ্রিয়তা পাচ্ছিল, বিক্রিও বাড়ছিল হু হু করে। ফলে আমার ওপরও চাপ বাড়ছিল। কি করে আগের পর্বের থেকে আরও ভালো লেখা যায় সেটা ভেবে রীতিমতো হিমশিম খাচ্ছিলাম। তখন তো নতুন লেখক, এখনকার মতো এত পোক্ত হাত হয়নি। বেশ কয়েকটা পর্ব লেখার পর এমন একটা সময় এলো যেন কলম আটকে গেল, মাথা থেকে আর নতুন কিছুই আসছিল না। রাইটার্স ব্লক বলে একটা কথা আছে না, লেখকদের জন্য ওটা একটা সাক্ষাৎ অভিশাপ। অনেক গল্পের বই পড়লাম রেফারেন্সের জন্য, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। হাজার চেষ্টা করেও লিখে উঠতে পারছিলাম না। আর এদিকে গল্প জমা দেওয়ার সময়ও এগিয়ে আসছিল। আমার এক বন্ধু তখন আমাকে কোথাও একটু ঘুরে আসার পরামর্শ দিল। বলল, কলকাতায় থাকলে নাকি আমার মাথায় আর নতুন গল্প আসবে না। তবে বাইরে ঘুরতে যাওয়ার মতো আর্থিক সঙ্গতি তখন আমার ছিল না। যা কিছু এদিক ওদিক লিখতাম আর টিউশন করে পেতাম, তাতে কলকাতায় মেসে থাকার খরচ জোগাতেও বেশ হিমশিম খেতে হতো। শেষমেশ কোনো উপায় না দেখে আমি ঠিক করলাম কয়েকদিনের জন্য দেশের বাড়ি থেকে ঘুরে আসি। আমি আসলে বর্ধমানের ছেলে, গ্রামেই ছোট থেকে মানুষ হয়েছি। দেরি না করে সেদিনই বিকেলের ট্রেনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তখন বাড়িতে বাবা মা দুজনেই বেঁচে। প্রায় 1 বছর পর বাড়ি এসেছি, তাও আবার হঠাৎ করে। একান্নবর্তী পরিবার ছিল আমাদের। এখনকার মতো নিউক্লিয়ার ফ্যামিলির চল তখন শুরু হয়নি। তা আমি বাড়ি এসেছি শুনে বাড়িতে যেন একটা হইচই পড়ে গেল। বাড়ির ছোট ছেলে এসেছে, তাও এতদিন পর। যে জন্য আসা সে কথা তো প্রায় চাপা পড়ে গেল। পুরনো 2-1 বন্ধুও জুটে গেল। রোজ সকালে বেরিয়ে পড়তাম, সারা দিন এখানে ওখানে কাটিয়ে দুপুরে ঠিক খাবার আগে বাড়ি ফিরতাম। মা আর কাকিমার হাতের নানা পদ চেটে পুটে খেয়ে দুপুরে ঘুম, আর ঘুম থেকে উঠলে বিকেলে গরম চা আর বাড়িতে বানানো চিড়ে ভাজা। উফ, সে স্বাদ এখনো জিভে লেগে আছে। এরকমই কাটছিল দিনগুলো। একদিন এক বিকেলে দূর সম্পর্কের এক পিসে মশাই এলেন আমার সঙ্গে দেখা করতে। আমাদের গ্রাম থেকে আরও 2 গ্রাম উত্তরে পিসে মশাইদের বাড়ি। খবর পেয়ে এসেছেন। প্রায় বছর 5 পর দেখা। পিসে মশাই ছিলেন ব্যাংকের কর্মী। তখন গঞ্জের কোনো শাখায় চাকরি করতেন। সম্ভবত ওটাই ছিল তার কর্মজীবনের শেষ দিক। চাকরির সুবাদে পিসে মশাই একসময় প্রচুর ঘুরেছেন। ছোটবেলায় যখন উনি আমাদের বাড়ি আসতেন, আমিও যেতাম তাদের বাড়ি। নানা গল্প শুনতাম আর নানান জায়গার খাবার চেখে দেখতাম। তা বহুদিন যোগাযোগ না থাকায় তাদের বিশেষ কোনো খবর জানতাম না। যাই হোক, পিসে মশাই এসে নানান কথার ফাঁকে আমাকে এক আশ্চর্য ঘটনা শোনালেন। কিছু মাস আগে গ্রীষ্মের এক রাতে তার হঠাৎ ঘুম ভেঙে যায়। পিসি তখন পাশেই ঘুমাচ্ছিলেন। হঠাৎ তার বাগানে যাবার প্রয়োজন পড়ল। বাইরে ঘুটঘুটে অন্ধকার। অমাবস্যা ছিল সেদিন। ফেরার সময়
হঠাৎ একটা শব্দ শুনে তিনি দাঁড়িয়ে পড়েন। তার রাতে ঘড়ি পরে শোবার অভ্যেস ছিল, তাই টর্চের আলোয় দেখেন রাত তখন 2:45। ভোর হতে তখনও অনেক দেরি। একটু পরেই শব্দটা আবার এলো। ভালো করে খেয়াল করে বুঝলেন শব্দটা আসছে তাদের বাড়ির পশ্চিম দিক থেকে। এককালে ওদিকে গোয়াল ঘর ছিল, তবে এখন বন্ধ থাকে। তিনি সেদিকে টর্চের আলো ফেললেন, কোথাও কাউকে দেখতে পেলেন না। শব্দটা আবার হলো। একটু দূরে একটা অচেনা পাখি ডেকে উঠল। তিনি বরাবরই খুব সাহসী মানুষ। হাতে টর্চটা নিয়েই এগিয়ে গেলেন গোয়াল ঘরের দিকে। এককালে সেখানে অনেক গরু বাঁধা থাকতো, ছোটবেলায় আমিও দেখেছি। তা তিনি আস্তে আস্তে পা ফেলে হাঁটতে লাগলেন। গ্রীষ্মের দিনে সাপখোপের ভয় থাকা সত্ত্বেও তিনি দেখতে গেলেন। গোয়াল ঘরের সামনে গিয়ে দেখেন ঘরের টিনের দরজাটা খোলা। ব্যাপারটা কি? কত বছর হলো গোয়াল ঘরটা বন্ধ। কিছু মাস আগে একবার তিনি খুলেছিলেন, কিন্তু তারপর তো আর খোলা হয়নি। তার মনে হলো ঘরের চাকর হয়তো ভুল করে খুলে রেখেছে, কিন্তু সে খুলবে কি করে? চাবি তো থাকে পিসেমশাইয়ের কাছে। শেষমেশ তিনি ভাবলেন গোয়াল ঘরে চোর ঢুকেছে। ছোটবেলা থেকেই জানতাম পিসেমশাই খুব সাহসী। কম বয়সে তো একবার এক ডাকাত দলকে আচ্ছা করে নাকানি চোবানি খাইয়েছিলেন। আর এ তো একটা ছোট চোর। তিনি একটা বড় মোটা বাঁশের টুকরো দেখতে পেয়ে সেটা তুলে নিলেন। তারপর খুব সন্তর্পণে এগোতে লাগলেন। টর্চ আর জ্বালালেন না। গোয়ালের দরজাটা অর্ধেক খোলা ছিল। তিনি আলতো করে টিনের দরজার হাতল ধরে খুব আস্তে আস্তে দরজাটা খুললেন। তারপর এক হাতে টর্চ আর অন্য হাতে বাঁশ নিয়ে গোয়ালের ভিতরে ঢুকলেন। এতক্ষণ বাইরের থেকে একটা আওয়াজ শোনা যাচ্ছিল বটে, কিন্তু এখন ভিতরে ঢুকে কোনো আওয়াজ নেই। তবে ভিতরে ঢুকতেই তার নাকে বিশ্রী পচা গন্ধ এলো। প্রথমে ভাবলেন হয়তো কোনো ইঁদুর মরেছে। তিনি তাড়াতাড়ি টর্চ জ্বালালেন, ভালো করে চারিদিকটা দেখলেন। আলো মাটির মেঝের দিকে ফেলতেই একটা দৃশ্য দেখে তিনি চমকে উঠলেন। বুকের রক্ত হিম করে দেওয়ার মতো দৃশ্য। মাটিতে মরে পড়ে আছে একটা গরু। গরুটি তার বেশ পরিচিত, মতি। আজ থেকে প্রায় 10 বছর আগে মারা যায়। হঠাৎ রাতের বেলা তার মৃত্যু হয়। মাটিতে মতি মরে পড়ে আছে। পিসেমশাই অবাক হয়ে দেখছেন। তার মনে পড়ল সকালে ডাক্তার এসে বলেছিল মতির গলার কাছে কোনো বিষধর প্রাণী কামড়েছিল। কথাটা মনে হতেই তিনি টর্চের আলোটা তার গলার দিকে ফেললেন। দেখলেন গলায় একটা জায়গা থেকে টাটকা রক্ত গড়িয়ে মাটিতে পড়ছে। পচা গন্ধটা যেন আবার নাকে এলো। এবার টর্চের আলোটা ঘরের উল্টো দিকের কোণায় পড়তেই প্রথমে ভাবলেন হয়তো পুরনো আসবাব, কিন্তু ভালো করে কাছে গিয়ে দেখতে বুঝলেন ওটা কোনো আসবাব নয়, একটা লোক। না, লোক নয়, একজন বয়স্ক মহিলা। একটা ছেঁড়া কাপড় গায়ে, মাথায় জট পাকানো চুল। টর্চটা নিয়ে পিসেমশাই আরও কাছে গেলেন। প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো পাগল ভিখারি গোছের হবে। তারপর টর্চের আলোটা মুখের দিকে ফেলে তিনি বললেন, কিরে, কে তুই? বুড়িটি এতক্ষণ উবু হয়ে বসেছিল। ডাক শুনে সে মুখ তুলে পিসেমশাইয়ের দিকে চাইল। তার মুখ দেখে পিসেমশাইয়ের হৃৎপিণ্ড যেন কয়েক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। বুড়ির চোখ কোথায়? তার চোখ নেই। চোখের কোটর থেকে রক্ত বেরিয়ে আসছে।
পরের দিন পিসেমশাইকে ভোরবেলায় বাগানে অচেতন অবস্থায় পাওয়া যায়। তার বাড়ির চাকর ভোরে তাকে দেখতে পায়। পিসেমশাইয়ের মুখে এই গল্প শুনে রীতিমতো ভয় হলো। ভয় হওয়ার মতোই গল্প। এই ঘটনার 10-12 দিন পর তিনি গ্রামের এক পুরনো পুরোহিতের সঙ্গে দেখা করেন। তাকে সব ঘটনা জানাতে তিনি বলেছিলেন, তুমি যাকে দেখেছ খুব সম্ভবত আমি তাকে চিনি। আজ থেকে প্রায় 40-50 বছর আগে এই এলাকায় এক জমিদার ছিল। জমিদারি এখন নেই, সে বাড়ি তুমি ভালো করেই চেন। তোমাদের গোটা 5 গ্রাম মিলিয়ে ছিল বণিকদের জমিদারি। শুনেছিলাম তাদের আদি বাড়ি নাকি উত্তর ভারতে কোথাও ছিল। টাকাও ছিল অনেক। কিছু মানুষজন নিয়ে তারা এখানে বসতি স্থাপন করেন, আর সেটাই আস্তে আস্তে বড় হয় পরবর্তীকালে। তা তখন জমিদারি ছিল মণিহারিলাল বণিকের। জমিদারি তখন রম রম করে চলছে। তার এক দিদি ছিলেন, অল্প বয়সে বিধবা হওয়ার কারণে তিনি তাদের বাড়িতেই থাকতেন। প্রথম দিকে সব ঠিকই ছিল, কিন্তু পরবর্তীকালে শুনেছিলাম তিনি নাকি পাগল হয়ে গিয়েছিলেন। শেষের দিকে তাকে আর বাইরে দেখা যেত না, কেউ তাকে বেরোতে দিত না। কিন্তু তাও তাকে রাতের বেলায় অনেকে দেখেছে। যারা দেখেছে তাদের মুখে যা শুনেছিলাম ঠিক তুমি যা বললে অনেকটা ওরকমই। কিন্তু আশ্চর্য বিষয় হলো বুড়িটির মারা যাওয়া নিয়ে। বুড়ি মারা গিয়েছিলেন নীলকণ্ঠপুর গ্রামের শ্মশানে। সেখানে রাতে ঝড় হয়েছিল। সকালে অনেক কটা গ্রাম ডুবে গিয়েছিল নদীর জলে বাঁধ ভেঙে যাওয়াতে। ওই গ্রামের লোকরাই প্রথম লাশটাকে দেখতে পায়। একটা নিম গাছের মোটা চোখা ডাল তার বুকের ঠিক মাঝখান বরাবর গাঁথা রয়েছে। ঘটনাটি শুনে গা শিউরে উঠল আমার। আচ্ছা, এমনও তো হতে পারে যে ঘুমের ঘোরে আপনার পিসেমশাই হ্যালুসিনেট করেছে। অনেকেরই তো ঘুমের মধ্যে হাঁটার স্বভাব থাকে। শুনেছি সে সময় মানুষ অনেক স্বপ্নও দেখে। আরে সব কিছুতেই কি জোর করে যুক্তি না দিলেই নয়? তর্ক পরে করা যাবে, আগে আমার পুরো ঘটনাটা মন দিয়ে শোনো। পিসেমশাই চলে গেলেন। তিনি চলে যাওয়ার পরেও কিছুক্ষণ আমি বিষয়টা নিয়ে ভেবেছিলাম। তারপর আবার সেই গল্প লেখার চিন্তাটা যেন কথার ঝাঁপি থেকে মাথায় এসে চেপে বসল। সারাদিন মায়ের হাতের তৈরি দারুণ সব পদ খাচ্ছি, আর রাত হলেই যাত্রা বা পালা গানের আসর খুঁজে বেড়াচ্ছি। এরকম করে আরও কয়েকদিন কেটে গেল। একদিন আমার কলকাতার বন্ধুর কাছ থেকে একটা চিঠি পেলাম। প্রকাশক আমাকে কলকাতার ঠিকানায় না পেয়ে তার সঙ্গে যোগাযোগ করেছেন। চিঠি পড়ে যা বুঝলাম তাতে এটা স্পষ্ট যে 7 দিনের মধ্যে লেখা জমা না দিলে আমার আর রক্ষে নেই। ফলে লেখার চাপ আরও কয়েক গুণ বেড়ে গেল। আমি লিখতে বসলাম, কিন্তু তাতে বিশেষ লাভ হলো না। আমার লেখায় তেমন কোনো উন্নতি হলো না। মন পড়ে রইল অন্য কোথাও। এসব 7-5 ভাবতে ভাবতে একদিন সন্ধ্যায় বাড়ির পেছনের আম গাছের নিচে বসে সিগারেট টানছি। দিনের আলো প্রায় নিভে এসেছে। আমাদের বাড়ির পেছনে একটা বড় বাগান আছে, আম আর বাঁশঝাড়ে ভর্তি। হঠাৎ বাঁশঝাড় থেকে একটা খড়খড় শব্দ পেলাম। অনেকটা ওই শুকনো বাঁশ পাতার ওপর দিয়ে যেন কারো হেঁটে যাওয়ার আওয়াজ। এমনিতেই চারদিক অন্ধকার, তার ওপর মায়ের মুখে সাপ খোপের গল্পও শুনেছি। প্রথমে ভাবলাম হয়তো কোনো জন্তু জানোয়ার হবে। তারপর দেখি সাদা জামা আর লুঙ্গি পরা আমার বয়সী একটা লোক। অন্ধকারে প্রথমে ভালো করে ঠাহর করতে পারিনি। লোকটা আমাকে দেখে একটু থমকে দাঁড়ালো, তারপর আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। গ্রামে চোর ডাকাতের উপদ্রব আছে সেটা ভালো করেই জানা ছিল। প্রথমে তো ভাবলাম সেরকম কেউ হবে, কিন্তু লোকটা কাছে এলে আমি তার মুখের দিকে তাকালাম। লোকটাকে আমি চিনি, কৃষ্ণ, আমার ছোটবেলার বন্ধু। হঠাৎ মনে পড়ে গেল আমার ছেলেবেলার কথা।
কৃষ্ণ ছিল আমার শৈশবের সঙ্গী। কত মজা করেছি দুজনে। সেই দুপুরে আম জাম চুরি করে খাওয়া, রাতের বেলায় বাবুদের পুকুরে ছিপ ফেলে মাছ চুরি করে সেই মাছ বাজারে বিক্রি করে সিনেমা দেখতে যাওয়া। কত ঘটনা মনে পড়তে লাগলো। আমাদের দুজনকে বাবা যেমন ভালোবাসতেন তেমনই শাসন করতেন। ছেলেটা সারা দিন আমাদের বাড়িতেই পড়ে থাকতো। তারপর আমি চলে এলাম কলকাতায়। সম্পর্কটা কেমন যেন ফিকে হয়ে গেল। কিরে, তুই এখানে? এই তো গত সপ্তাহে এলাম। কিরে বেটা, তুই একটা বারও আমার খোঁজ করিসনি কেন বলতো? না রে, আমি জানতাম না তুই এসেছিস। আসলে সারাদিন নানা কাজে বাইরে থাকি, রাতে ফিরি। গ্রামের খুব একটা খবরও রাখা হয় না রে। তা কেমন আছিস বল? ওই একরকম কাটছে দিন। তা তুই এই ভর সন্ধেবেলায় এখানে কি করছিস? আয় ঘরে আয়। না রে, আজ আর যাব না, পরে আসবো খন। আমাকে একটু মাঠে যেতে হবে। এত রাতে মাঠে কেন যাবি? বাবুদের পুকুরে ছিপ ফেলবো রাতে, ভোরে সেই মাছ বাজারে বিক্রি করব। তুই এখনো বাবুদের পুকুরে ছিপ ফেলিস? কি আর করব বল, ছোটবেলার অভ্যাস। আর তেমন কোনো রোজগারও নেই, বাড়িতে বউ বাচ্চা আছে, তাই আর কি মাঝে মাঝে ছিপ ফেলি। কিন্তু মায়ের কাছে অনেক দিন আগে শুনেছিলাম তুই নাকি কোথায় একটা কারখানায় কাজ পেয়েছিস। সে কারখানায় গত বছর আগুন লেগে যায়, তারপর থেকেই বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছি। এখন ওই একটু এদিক ওদিক লোকের ফাই ফরমাস খাটা, আর বাপ ঠাকুরদার কিছু জমি আছে, তাতে চাষ করি। আজ দুদিন হলো আমার ছেলেটার জ্বর। গ্রামের কবিরাজকে দেখানোর পরেও কোনো কাজ হয়নি, তাই কাল সকালে ভাবছি শহরে গিয়ে ডাক্তার দেখাবো। হাতে কিছু টাকা রাখার জন্য রাতে আর ছিপ ফেলবো। কথাটা শুনে মনটা ভারী হয়ে গেল। সেই ছোটবেলার বন্ধু, কত মজা করেছি একসঙ্গে, আর আজ তার এই দুর্দশা দেখে সত্যি খারাপ লাগছিল। শোন, কাল সকালে আমার বাড়ি আসিস কেমন? কিছু টাকা দেব, তোর ছেলেকে কোনো ভালো হাসপাতালের ভালো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করা। না মানে ভাই, তোর কাছ থেকে টাকা নিতে লজ্জা লাগছে, কিন্তু কি করব বল? ছেলেটার যদি কিছু হয়ে যায়। দূর বেটা, লজ্জা কিসের? তোর ছেলের শরীর খারাপ, আর আমি তোর বন্ধু হয়ে এটুকুও করতে পারবো না? কালই সকালে ছেলেটাকে নিয়ে যাবি শহরে। তুই না থাকলে আজ আমার ছেলের যে কি হতো। আহা, কাঁদিস না। তুই বরং যা, গিয়ে ছেলেকে সুস্থ করে তোল। আর কলকাতা ফিরে আমার কিছু চেনা বন্ধু আছে, তাদের কাছে আমি তোর কাজের ব্যাপারে কথা বলবো, কেমন? আচ্ছা, তুই যে বিয়ে করেছিস, একটা ছেলেও হয়েছে, একবার জানানোর প্রয়োজনও মনে করিসনি? কি করব বল, বিয়ে তো করলাম পালিয়ে, আর তার 2 বছরের মাথায় আমার চাকরিটা চলে গেল। ভেবেছিলাম ছেলের অন্নপ্রাশনটা একটু বড় করে করব, কিন্তু তাও হলো না। জানিস তো, চাকরিটা যখন ছিল ভালোই মাইনে পেতাম, যা পেতাম আমাদের 3 জনের সংসার বেশ চলে যেত। অল্প অল্প করে একটা পাকা বাড়িও তৈরি করতে শুরু করেছিলাম। কিন্তু আমার কপালটাই খারাপ, বুঝলি? কপালে সুখ না থাকলে যা হয়। আর আজ দেখ, বাবুদের পুকুরে মাছ চুরি করতে যাচ্ছি। কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি কলকাতা গিয়েই তোর জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেব। পুকুরে মাছ ধরার নেশাটা এখনো আমার কিছুটা আছে। এখনো শুনলে মনটা কেমন করে ওঠে। তাই যখন কৃষ্ণের মুখে কথাটা শুনলাম, আমি আর থাকতে পারলাম না, জিজ্ঞেস করে ফেললাম, আচ্ছা, বাবুদের পুকুরে কি এখনো আগের মতো মাছ ওঠে? হ্যাঁ, এখনো ওঠে। আমি গতবার 15টা ছিপ ফেলে গিয়েছিলাম, প্রায় 8 কিলো মতো মাছ হয়েছিল। বিশ্বাস করবি কিনা জানি না, সেই ভোরবেলায় মাছ নিয়ে আসতে আমার যা কষ্ট হয়েছিল, শেষে আর কোনো উপায় না দেখে 2টো বড় কাতলা মাছ পুকুরে ফেলে দিলাম। আচ্ছা, ভোরে কটায় যাবি ছিপ তুলতে? ওই ধর 3:45 নাগাদ। তুই যাবি? কাল যখন সকালে মাছ ধরতে যাবি আমাকে ডেকে নিস, আমিও যাব তোর সঙ্গে। তুই যাবি?
কিন্তু এই কোনো কিন্তু টিন্তু করবি না, আমাকে ডেকে নিবি। বেশ, তাই হবে। তাহলে একটা সিগারেট দে, আমার এবার বেরোতে হবে। আমি পকেট থেকে একটা সিগারেট বার করে ওর হাতে দিলাম। তা কোথায় যাচ্ছিস আবার এখন? কৃষ্ণ সিগারেটটা ধরালো না, পকেটে রেখে দিয়ে বলল, আসলে ছিপগুলো তো এখনো পুকুরে ফেলা হয়নি। এতক্ষণ অপেক্ষা করছিলাম কখন একটু অন্ধকার হবে, এবার গিয়ে ছিপগুলো ফেলবো। আমি চলি রে। আর হ্যাঁ, রাতে জানলাটা একটু খোলা রাখিস, ভোরে ডাকতে সুবিধা হবে। এই বলে সে চলে গেল। আমিও একটা সিগারেট খেয়ে ঘরে ঢুকলাম। বাড়িতে এ ব্যাপারে কিছুই জানালাম না। ঠিক করলাম ভোরে বাগানের দিকে দরজা দিয়ে বেরোবো। রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ছোটবেলার নানা স্মৃতি মনে করতে লাগলাম। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। তবে ঘুম ভাঙল জানালার উপর কয়েকটা টোকা পড়ার আওয়াজে। রাতে জানালাটা খুলে শুতে ভুলে গিয়েছিলাম। তাড়াতাড়ি করে জানালাটা খুললাম। ঘুম চোখে দেখি কৃষ্ণ দাঁড়িয়ে, গায়ে একটা ছেঁড়া চাদর জড়ানো। বাইরে বেশ ঠান্ডা। কৃষ্ণ বলল, কিরে, যাবি তো? তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে, আলো ফুটলে মুশকিল হবে। তুই বরং বাগানের দরজার সামনে গিয়ে দাঁড়া, আমি আসছি। আমি আর দেরি করলাম না, চট করে গায়ে একটা চাদর জড়ালাম আর আমার টর্চ লাইটটা নিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে দেখি কৃষ্ণ দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, অনেকটাই দেরি হয়ে গেছে। কটা বাজে রে? 4:30। তারপর কৃষ্ণ হাঁটতে শুরু করলো আর আমিও ওর পেছন পেছন হাঁটতে লাগলাম। এমনিতে অমাবস্যা, তার উপর আকাশে মেঘ করে থাকায় চারিদিক ঘুটঘুটে অন্ধকার। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে কৃষ্ণকে একটু দেখা যাচ্ছে। কৃষ্ণ একভাবে হেঁটে চলেছে। আমার টর্চের আলো কমতে কমতে একসময় নিভু নিভু হয়ে এলো। বোধহয় ব্যাটারি শেষ। বাবুদের পুকুর আমাদের গ্রামের শেষ প্রান্তে। সেখানে যেতে গেলে গ্রামের শ্মশান পেরিয়ে যেতে হয়। গ্রামের লোকেরা এমনিতেই খুব ভোরে ঘুম থেকে ওঠে, কিন্তু তখন পর্যন্ত গোটা গ্রাম নিস্তব্ধ, ঘুমাচ্ছে। কোথাও কোনো ঝিঝি পোকার শব্দ পর্যন্তও নেই। চারদিক কেমন যেন চুপচাপ। প্রায় 10 মিনিট হাঁটার পর আমরা গ্রামের শ্মশানের কাছে এসে পড়লাম। জায়গাটা বেশ গাছমছমে। শ্মশানে রাতে কারা যেন মরা পোড়াতে এসেছিল। এখনো তার চিতায় হালকা আগুনের শিখা জ্বলছে। আমি সেদিকে না তাকিয়ে সোজা এগিয়ে যেতে লাগলাম। চিতার পোড়া গন্ধটা আমার নাকে আসছিল। কৃষ্ণ হাঁটতে হাঁটতে বলল, ভয় লাগছে নাকি? কোনো ভয় নেই, আমি আছি তো, কিচ্ছু হবে না তোর। না ভাই, ভয় কিসের? আমরা শ্মশান পেরিয়ে বাবুদের পুকুরের সামনে এসে দাঁড়ালাম। কৃষ্ণ বলল, আয় সামনে আয়, আমি এক এক করে ছিপগুলো তুলব আর তুই এই থলিগুলোতে মাছ ভরবি। বলে চাদরের ভেতর থেকে দুটো বড় থলি বার করল। চাদরটা পুকুরের পাড়ে রেখে গামছা পরে এসে জলের পাড়ে গিয়ে এক এক করে ছিপ তুলতে লাগলো। এর আগে বহুবার বাবুদের পুকুরে মাছ ধরেছি, কিন্তু এরকম মাছ আগে কখনো দেখিনি। এক একটা ছিপে 8 থেকে 10 কেজি ওজনের মাছ। সে মাছ থলিতে ঢোকানো তো দূরের কথা, পুকুর থেকে ডাঙায় তোলাই যাচ্ছিল না। প্রায় 1 ঘন্টা ধরে দুজনে মিলে মাছগুলো ধরলাম। কৃষ্ণ থলি থেকে একটা মাঝারি সাইজের মাছ বার করে সেটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, ভাই, এটা তুই বরং বাড়ি নিয়ে যা, আমার আরও 2টো পুকুরে ছিপ ফেলা আছে, তুই বরং এখন বাড়ি যা। কিন্তু এই অন্ধকারে তুই একা কোথায় যাবি? চল, আমিও না হয় তোর সঙ্গে যাই। আবহাওয়াটা দেখছিস তো, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এ সময়ের বৃষ্টি গায়ে লাগলে আর রক্ষে নেই। তুই বরং বাড়ি যা, আমি সকালে গিয়ে দেখা করব। আমি আকাশের দিকে তাকালাম, একটাও তারা দেখা যাচ্ছে না। মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে।
কৃষ্ণ হয়তো ভাবলো আমি একা ফিরতে ভয় পাচ্ছি, তাই সাহস জুগিয়ে বলল, ভয় নেই, আমি তো এখানেই আছি, তুই বরং এখন যা। সত্যি বলতে ভয় জিনিসটা আমার ছোটবেলা থেকেই একটু কম। এসব জায়গা আমার নখদর্পণে। ছোটবেলায় কত তর্ক করে রাতে একা শ্মশানে গেছি তার ইয়ত্তা নেই। আমি কৃষ্ণকে বিদায় জানিয়ে হাঁটা দিলাম। আলপথ ধরে হাঁটছি, দু একবার প্রায় হোঁচট খাচ্ছিলাম, তবে শেষ পর্যন্ত সামলে নিয়েছি। ইতিমধ্যে মেঘ ডাকতে শুরু করেছে। মাঝে মাঝে বিদ্যুতের আলোয় চারদিক পরিষ্কার দেখা যাচ্ছে। সেই এক ঝলক আলো দেখেই আন্দাজ মতো পথ চলতে লাগলাম। কিছুক্ষণ পর ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। মনে মনে ভাবলাম আজ না এলেই ভালো করতাম। আমি হাঁটার গতি বাড়িয়ে দিলাম, কিন্তু এই ঘুটঘুটে অন্ধকারে শুধু বিদ্যুতের আলোর ভরসায় তো আর দৌড়ানো যায় না। কিছুটা এগিয়ে গিয়ে পিছন ফিরে তাকালাম। কৃষ্ণ উধাও। কে জানে বেটার আর কত জায়গায় ছিপ ফেলা আছে। কিছুক্ষণের মধ্যে শ্মশানের পাশের রাস্তা ধরলাম। আর একটু এগোলেই গ্রামের রাস্তায় উঠে যাব। আবার সেই পোড়া গন্ধটা নাকে এলো। আমাদের ছোটবেলায় শ্মশানটা খোলা মাঠের মতো ছিল, কোনো পাঁচিল ছিল না, কিন্তু এখন পঞ্চায়েত থেকে সেটাকে বেশ ভালোভাবে ঘিরে দেওয়া হয়েছে। শুনেছিলাম একজন ডোম নাকি রাতে থাকে। একবার শ্মশানের দিকে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। থাকার মতো কোনো ঘরও তো নেই। আমি আবার নিজের মনে হাঁটতে লাগলাম। ঝিরিঝিরি বৃষ্টির সঙ্গে অসম্ভব ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। বরফের মতো ঠান্ডা হাওয়া যেন আমার পাতলা পাঞ্জাবির ভেতর দিয়ে ঢুকে কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল। মনে মনে নিজেকেই কষতে লাগলাম, কি দরকার ছিল এসব করার। এবার ঠান্ডা লেগে নিউমোনিয়া হলে বিপদ হবে। সে সময় আমাদের গ্রামের আশেপাশে ভালো কোনো হাসপাতাল ছিল না। রাতে জ্বর সর্দি বা অন্য কিছু হলে কোনো উপায় থাকতো না। সকাল হলে জেলা হাসপাতালে নিয়ে যেতে হতো। তবে আগে যদি জানতাম নিউমোনিয়ার থেকেও ভয়ঙ্কর কিছু আমার জন্য অপেক্ষা করছে, তাহলে আমি কোনো দিন এদিকে পা বাড়াতাম না। বৃষ্টির ভয়ে আমি প্রায় ছুটতে শুরু করলাম। এমন সময় হঠাৎ একটা খসখস শব্দ কানে এলো। খুবই হালকা আওয়াজ। আমি প্রথমে এড়িয়ে যেতে চাইলাম, আর তারপরেই একটা চেনা অথচ ভাঙা গলায় কে যেন পিছন থেকে ডাকলো। আমি অবাক হয়ে ঘুরে দাঁড়ালাম। কোথাও কেউ নেই। অনেকটা কৃষ্ণের গলার মতো মনে হলো, কিন্তু কিন্তু সে কোথায়? আমি দুবার জোরে হাঁক দিলাম, কৃষ্ণ, কৃষ্ণ। কোথাও কেউ নেই। ভাবলাম মনের ভুল। আবার হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ পরেই আবার সেই একই ডাক শুনতে পেলাম। পিছনে ফিরে দেখলাম সেই একই ব্যাপার, কেউ কোথাও নেই। একবার মনে হলো কৃষ্ণ হয়তো ইচ্ছে করে আমাকে ভয় দেখাচ্ছে। আমি রেগে মনে মনে ঠিক করলাম, আসুক কাল সকাল, মজা দেখাচ্ছি। শ্মশানের রাস্তাটা একটু এগিয়ে দুদিকে বেঁকে গেছে। বাঁদিকের রাস্তাটা ধরলে আমি সোজা গ্রামের ভেতরে গিয়ে উঠব। আমি সেই পথেই এগোতে লাগলাম। ঠিক বাঁদিকের রাস্তাটার মুখে আবার সেই ডাক শুনতে পেলাম। তবে এবার আর কৃষ্ণের গলায় নয়, একটি ভাঙা খ্যানখ্যানে বুড়ির গলা। আমি সঙ্গে সঙ্গে পিছন ঘুরলাম। পিছনে কেউ নেই। বৃষ্টির তেজ আগের থেকে বেড়েছে। আমার হাতের থলির ভেতরের মাছটা একবার ছটফট করে উঠল। মনে হলো যেন সবটাই আমার মনের ভুল। নিশ্চয়ই ভয় পেয়ে আমি ভুলভাল শুনছি। আমি আবার হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ পর আবার সেই ডাক। আমার সারা শরীর যেন হিম হয়ে গেল। আমি একটা সিগারেট ধরালাম। কিছুক্ষণ কোনো সারা শব্দ নেই। তবে
তারপর যা ঘটল সেটা মনে পড়লে এখনো আমার গায়ে কাঁটা দেয়। শ্মশানের রাস্তার একদম শেষ মাথায় এসে হঠাৎ ঘুটঘুটে অন্ধকারে আমার চোখে পড়ল রাস্তার উপরে যেন কেউ শুয়ে আছে। কাছে গিয়ে বুঝলাম ওটা একটা মরা, একটা লাশ। কিন্তু এভাবে লাশ ফেলে রেখে কারা চলে গেল? আশেপাশে তো কেউ নেই। শ্মশানে লাশ থাকবে এটা তো স্বাভাবিক, কিন্তু তার সঙ্গে অন্তত জনাদশেক লোক থাকবে না এটা কি করে হয়? একটা বিশ্রী পচা গন্ধ নাকে এলো। আরো একবার চারিদিকে তাকালাম, না কেউ নেই। এবার চোখ পড়ল মরাটার দিকে। দেখলাম তার পাশে কে যেন বসে কাঁদছে। আশ্চর্য লাগছিল, এতক্ষণ কেন দেখিনি। আমি আরো একটু এগিয়ে গিয়ে দেখলাম যিনি কাঁদছিলেন তিনি একজন মহিলা। সাদা শাড়ি পরে মরাটার বুকের কাছে বসে তিনি কাঁদছেন। মাথায় কিছুই ঢুকছিল না। শ্মশানে মহিলা কি করছে, আর বাড়ির লোকজনই বা কোথায়? ভাবলাম একবার জিজ্ঞেস করি। সামনে গিয়ে বললাম, আচ্ছা আপনি কি একাই এসেছেন? সে এক নাগাড়ে কেঁদেই চলেছে, যেন আমার কথা শুনতেই পায়নি। আমি আবার ডাকলাম, শুনছেন? বাড়ির বাকি লোকজন কোথায়? মহিলাটি এবার আমার দিকে তাকালো। কি, এ তো মানুষ হতে পারে না। কি কুৎসিত দেখতে মহিলাটি। আমার দিকে তাকিয়ে জিভ বের করে খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। আর তার আগুনের মতো জ্বলন্ত চোখ দুটো আমার মাছের দিকে তাক করা। এক দৃষ্টিতে সে মাছের দিকে তাকিয়ে আমাকে বলল, বলে আবার তার রক্তের মতো লাল জিভ বের করে হাসতে লাগলো। আমার হঠাৎ পিসে মশাইয়ের বলা সেই ঘটনাটার কথা মনে পড়ে গেল। আমার মন শরীর যেন যেন অবশ হয়ে আসছিল। মনে হচ্ছিল এই বুঝি জ্ঞান হারাবো। মনের মধ্যে যতটা জোর ছিল একত্রিত করে আমি মাছের থলিটা ছুঁড়ে ফেলে দিলাম। গায়ের যা শক্তি ছিল তাই দিয়ে আমি উল্টো মুখে মরিয়া হয়ে ছুটতে লাগলাম। শুধু কানে আসতে লাগলো তার সেই পৈশাচিক হাসি। কি ভয়ঙ্কর ছিল সেটা বলে বোঝানো যাবে না। গ্রামে যাওয়ার একটা অন্য রাস্তা ছিল, সেটা তখন মনে পড়ল। আগে মনে পড়লে আমি কোনো দিন ওই পথে যেতাম না। যদিও রাস্তাটা একটু ঘুর পথ ছিল, তবে সেটাই এখন আমার কাছে নিরাপদ মনে হলো। ঠিক গ্রামে ঢোকার মুখে আম গাছের নিচে দেখতে পেলাম কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে বুকে একটু সাহস পেলাম। ওর কাছে গিয়ে সজোরে একটা থাপ্পড় মারলাম আর বললাম, শালা আমাকে একা ফেলে পালিয়েছিলি? বাবা, তুই তো দেখছি এখনো এখানেই ঘুরে বেড়াচ্ছিস। চল চল চল, তোকে বাড়ি পৌঁছে দিই গে। কৃষ্ণ আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। কৃষ্ণকে আমি আর সেদিন কিছুই বলিনি। বাড়ি ফিরে মনে হলো যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। ঘরে ঢুকেই প্রথমে ঘড়ির দিকে চোখ গেল, আর সময় দেখেই একটা অচেনা ভয় যেন মাথার মধ্যে পাক খেতে শুরু করলো। ঘড়িতে তখন রাত 3:30, অথচ আমি তো বেরিয়েছিলাম 3:45। তাহলে কি এতক্ষণ আমি বাইরে ছিলাম? হঠাৎ কয়েকটা বিকট শব্দে বাজ পড়ল।
আর সঙ্গে সঙ্গে ঝমঝম করে বৃষ্টি নামল। কৃষ্ণর যা অবস্থা, ওর বাড়িতে ঘড়ি থাকার তো কথা নয়, তাই হয়তো ভুল করে ফেলেছে। ভোর ভেবে আমাকে রাত 1টায় তুলে নিয়ে গিয়েছিল। ভয়ে আর ক্লান্তিতে চোখের পাতা এক হয়ে এলো। ঘুম ভাঙল প্রায় সকাল 10টায় মায়ের ডাকে। নইলে কখন উঠতাম কে জানে। সকালে জলখাবার টেবিলে বসে আগের রাতের ঘটনাটা মনে পড়ল। কি ভয়ঙ্কর ছিল! সেই অবয়বটার কথা ভাবলেই বুকের ভেতরটা এখনো ছ্যাঁত করে উঠছে। তারপর মনে পড়ল কৃষ্ণর কথা। কি ব্যাপার, সে তো এখনো এলো না, অথচ সকালে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যাওয়ার কথা। ছেলেটাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তাড়াতাড়ি জলখাবার খেয়ে হাতে কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। ওদের বাড়ি তো কাছেই, হেঁটে গেলে 5 মিনিটের বেশি লাগে না। ওদের বাড়ির সামনে একটা ছোট পুকুর ছিল, যেখানে ছোটবেলায় আমরা দুজনে মাছ ধরতাম। পুকুরটার সামনে এসে দাঁড়ালাম, কিন্তু চারপাশটা কেমন যেন বদলে গেছে। আগের মতো কিছুই নেই, শুধু আগাছা আর জঙ্গল। চোখ গেল সামনের দিকে। একটা ভাঙা ধ্বংসস্তূপ, একটা পুরনো মাটির দোতলা বাড়ি, ছাদ ভেঙে ভেতরে ধসে গেছে। বাড়ির দেওয়াল ফুঁড়ে গজিয়ে উঠেছে বট আর অশ্বত্থ গাছ। কৃষ্ণদের বাড়ির সামনে একটা ছোট্ট গোয়াল ঘর ছিল, সেটা আর নেই। তার জায়গায় কিছু ভাঙা দেওয়াল পড়ে আছে। তার পাশেই একটা ছোট চালা ঘর। ঘরের দরজাটা খোলা। ঘরটা খুবই ছোট। ভেতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসছে। দরজার সামনে দাঁড়িয়ে দুবার ডাকলাম, কৃষ্ণ, কৃষ্ণ, এই কৃষ্ণ। কিছুক্ষণ পর একটি মহিলা বেরিয়ে এলো। আমি কৃষ্ণর ছোটবেলার বন্ধু। আপনি হয়তো আমাকে চিনবেন না। কৃষ্ণ কি বাড়িতে আছে? আমার প্রশ্ন শুনে তিনি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। আমি হকচকিয়ে গেলাম। বুঝতে পারছিলাম না কি করব। অনেক কষ্টে তাকে শান্ত করলাম। তারপর তার কাছ থেকে যা জানতে পারলাম তা হলো কৃষ্ণ গত বছর মারা গেছে। তাদের কারখানায় আগুন লেগেছিল, সেখানেই পুড়ে মারা যায় সে। তারপর থেকে অভাবের সংসার শুরু হয়েছে। কৃষ্ণ যে পাকা বাড়িটা তৈরি করছিল সেটাও বন্ধ হয়ে যায়। প্রায় না খেয়ে দিন কাটাতে হয়েছে তাদের। আজ 2 দিন ধরে তাদের বাড়িতে ভাত পর্যন্ত জোটেনি। এতদিন এক বাড়িতে কাজ করে কোনো মতে চালাচ্ছিল, আজ সেই কাজটাও চলে গেছে। আর 2 দিন ধরে তার ছেলের খুব জ্বর, ওষুধ কেনার মতো পয়সা পর্যন্ত নেই। আমি সেদিন তাদের হাতে বেশ কিছু টাকা দিয়ে আসি, আর 2 দিনের মধ্যে কলকাতা ফিরে আসি। তারপর প্রায় অনেক বছর কেটে গেছে। আমারও আর সেভাবে বাড়ি গিয়ে থাকা হয়নি। 1 বছর পুজোর ছুটিতে ঠিক করলাম একবার বাড়ি ঘুরে আসব। এত বছর কেটে যাওয়ায় কৃষ্ণর ঘটনাটা কেমন যেন চাপা পড়ে গিয়েছিল মনের গভীরে। সেবারের পুজোটা বেশ ভালোই কাটলো সবার সঙ্গে। দশমীর রাতে মায়ের প্রতিমা বিসর্জনের পর আমি আমাদের বাড়ির ছাদে আরাম করে পা ছড়িয়ে বসেছিলাম। হঠাৎ শুনতে পেলাম বাঁশবাগান থেকে একটা খড়খড় আওয়াজ ভেসে আসছে। অনেকক্ষণ ধরেই আওয়াজটা আসছিল, কিন্তু প্রথমে তেমন গুরুত্ব দিইনি। তারপর বাঁশঝাড় থেকে একটা বড় বাঁশ মট করে ভেঙে পুকুরে পড়তেই একটা বিকট শব্দ হলো। আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম। কি হয়েছে দেখতে গেলাম, কিন্তু কোথাও কেউ নেই। এত রাতে এত বড় বাঁশ ভাঙলো কে? চোর টোর নাকি? আমাদের ওখানে মাঝে মধ্যে চোরেরা বাঁশ চুরি করে নিয়ে পালায়। আমি আরো ভালো করে দেখার চেষ্টা করলাম। তারপর হঠাৎ আমার চোখ গেল উঁচু ঢিপিটার দিকে। কে দাঁড়িয়ে আছে ওখানে? আরো ভালো করে দেখলাম, এ তো কৃষ্ণ।
ভয়ে আর বিস্ময়ে আমার হাত পা যেন বরফ হয়ে গেল। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল সেই রাতের কথা। দেখি কৃষ্ণ আমার দিকে তাকিয়ে আছে। আমাদের চোখাচোখি হলো। শত চেষ্টা করেও আমি যেন ওখান থেকে সরতে পারছি না। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি আমাকে ধরে রেখেছে। শরীরটা যেন আমার ক্রমশ ভারী হয়ে আসছে। দেখি কৃষ্ণ এবার হাত জোড় করে যেন কি বলছে, কিন্তু আমি কিছুই শুনতে পাচ্ছি না। তারপর নিমেষের মধ্যে কোথায় যেন সে চলে গেল। সত্যি বলতে সেদিন সে এসেছিল নাকি ওটা আমার মনের ভুল ছিল আমি এখনো জানি না। পরের দিন সকালে মায়ের কাছে কৃষ্ণর স্ত্রী আর ছেলের কথা জানতে চাইলাম। মা বললেন তারা নাকি আর এই গ্রামে থাকে না, শহরে চলে গেছে। সেখানে কৃষ্ণর স্ত্রী নাকি একটা হাসপাতালে কাজ পেয়েছে। তারপর থেকে তাদের আর কোনো খোঁজ নেই। তবে আমার দৃঢ় বিশ্বাস তারা ভালো আছে, কারণ তাদের রক্ষা করার জন্য কৃষ্ণ এখনো আছে। কৃষ্ণ এখনো তার ছেলে আর স্ত্রীর মায়া কাটিয়ে যেতে পারেনি। সেদিন যদি কৃষ্ণ আমার কাছে এসে তার ছেলের অসুস্থতার কথা না বলতো, তাহলে হয়তো ছেলেটা বাঁচত না। এই কথাটা এখনো আমার কাছে একটা স্বপ্নের মতো মনে হয়, কিন্তু এটাই সত্যি। শুনছিলে আজকের গল্প দীপাঞ্জন রায়ের লেখা মায়া অবলম্বনে, বর্ধমানের একটি গ্রামে। আজকের গল্পের অভিনয়, শব্দগ্রহণ, সম্পাদনা, আবহ নির্মাণ ও সঙ্গীত পরিচালনায় রয়েছে টেলোগ্রাফ ক্রিয়েশনসের তরফ থেকে সৌরভ, তমজিৎ, নীলাশিস, পিয়ালি, শুভ, সৌভিক ও সুজয়। গল্পের স্ক্রিপ্টিং এ ছিল দ্য ইং পোর্টাল। গল্পের পোস্টার ডিজাইন আর্টিস্টিক 2.0। প্রযোজনা এবং সমগ্র পরিচালনায় আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামও জানাতে পারো। আমার ফেসবুক আইডি এসডি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে এসডি সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।